আমি বিয়ে করব না, কবুল বলবো না। আমি আমি এত বড় কলঙ্কের অধিকারিণী হতে পারবো না কখনোই। মেয়েটি একে একে এই শব্দগুলো উচ্চারণ করে। তার চোখে অশ্রু জমে আছে। সে চিৎকার করে এই কথাগুলো বলে। তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটির কিছুই যায় আসে না। লোকটি তখন নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে একটুও দ্বিধা না করে মেয়েটির সামনে ভিডিও ক্লিপ তুলে ধরে। তারপর দাঁতে দাঁত চেপে হুমকি সুরে বলে, যদি বিয়ে না করো তবে তোমার ভালোবাসার ছোট ভাইজান আর দুনিয়ার আলো দেখতে পারবে না, বুঝলে? মেয়েটির বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছিঁড়ে যায়। নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখে ভেসে ওঠে। আতঙ্কে কেঁপে ওঠে সে। নিজের আত্মা যেন একদম শুষে নিল এই মুহূর্তে। কেউ কান্না গলায় চেপে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার ভাইজানকে আর কিচ্ছু করবেন না। আমি সব করব, আপনি যা বলবেন আমি সবটা করব, সব। লোকটি আয়েসে ফোনটি পকেটে ঢুকিয়ে পায়ের উপর পা তুলে বলে, সব তো করতে হবে তোমায়, তবে তার আগে বিয়েটা করে নাও আর তাড়াতাড়ি সাইন করো আর কবুলটা বলো। মেয়েটি চারপাশে তাকায়। তার চারিপাশে দাঁড়িয়ে আছে নারী গার্ডরা। এরাও মেয়ে, কিন্তু চোখের সামনে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দেখেও কিছু বলছে না। উল্টো এরাই তাকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে। আর রুমে শুধু কাজী এবং সেই লোক, আর কেউ নেই। কাজী যখন রেজিস্ট্রি পেপার এগিয়ে দেন তখন তার হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সাইন করে। এটা শুধু সাইন ছিল না, এটা তার জীবনের এক কলঙ্ক, যে কলঙ্কের বোঝা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। তখন কাজী বলেন, মা, কবুল বলে ফেলো। মেয়েটির গলা চেপে ওঠে। কষ্টের মাঝে হাজারো শব্দ লুকিয়ে আছে, কিন্তু কবুল শব্দটি যেন বেরোতেই চায় না। চোখের সামনে ভাইয়ের রক্তাক্ত দেহ ভাসছে বারবার। চোখে অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ছে, থামছেই না। কিন্তু অবশেষে সেই গলা দিয়ে অনেক কষ্টে একবার কবুল বলে। এই কবুল শব্দটি যেন তার সারা জীবনের এক অভিশাপ। একসময় এই শব্দটি ছিল তার ভাবনায় নতুন কিছু সূচনা, কিন্তু আজ সেটা কলঙ্কের সূচনায় পরিণত হলো। আবারও ভিতরে নিজের কষ্টকে চেপে ধরে 3বার কবুল বলে। মেয়েটি এখন আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভেঙে পড়তে চায়, মনটা আর কুলিয়ে উঠতে চায় না। সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে কাঙ্ক্ষিত লোকটি ঠিকই তাকে আগলে ধরে, যেন তার অন্ধকার পৃথিবী থেকে একটুও শান্তি নেই। কোলে তুলে সাবধানে তাকে উক্ত মহল থেকে বেরিয়ে আসে এবং গাড়িতে তুলে নেয়। গাড়িটি দ্রুত ছুটে যায় অজানা এক গন্তব্যে। 2 ঘন্টা পর জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা বিলাসবহুল ঘরে আবিষ্কার করে। চারিপাশে সোনালি রঙের ঝাড়বাতি, মখমলের পর্দা আর নরম বিছানার ছোঁয়া। মুহূর্তেই বুঝে যায় সে কোথায়। এটা বড় তালুকদার মঞ্জিল। এখানে সে শতবার এসেছে, 1000বার এসেছে, কিন্তু আজ এই মহল তার খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। তবে নিজের দিকে পরখ করলো যখন খেয়াল করলো তার পরনে বোরখা নেই, সাদা একটা 3 পিস, আর মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। তার মন আতঙ্কে আবারও ভরে গেল। কি হয়েছে তার সঙ্গে? এইসব নিয়ে যখন বিচলিত হয়ে আশেপাশে তাকায় তখনই চোখে পড়ে একজনের উপর, যে সোফায় আরামে বসে আছে। লোকটির পরনে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা, গলায় একখানা সাদা চাদর ভাঁজ করে ঝুলানো। আর সেই লোকটি গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। নিজের অজান্তে তার মুখ থেকে বেরিয়ে আসে, ইহসান চাচা। লোকটি ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে আসে। তার চেহারা এক অদ্ভুত ভঙ্গি। লোকটি তার সামনে এসে স্থির হয়ে বসে শান্ত অথচ কঠোর কণ্ঠে বলে, আগে আমি তোমার চাচা ছিলাম, আর এখন আমি তোমার স্বামী, আর আমি তোমার আপন দাদার সন্তান নই। এই কথায় যেন সে স্থবির হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ তার এই দিনটাও দেখতে হচ্ছে। যাকে কিনা সবসময় চাচা ভেবে এলো, সেই তাকে বাজেভাবে চক্রান্ত করে বিয়ে করলো। আর তার এমন একজনের সাথে বিয়ে হলো যে কিনা বর্তমানে তার আপন পরিবারে ঘোর শত্রু। কিছুক্ষণ চুপ থাকার পর অনেক কষ্টে সে শান্ত কণ্ঠে বলে, আমি কি আপনার কোনো নিকৃষ্ট খেলার অংশ, নাকি আমার বাবা চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মাধ্যম? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কখনো খেলনার মতো তুচ্ছ নাও, আবার তুমি প্রতিশোধের কোনো উপকরণও নাও। তার ঠোঁট কাঁপে, তবুও সে সাহস করে বলে, তাহলে কি আমি? লোকটা এক মুহূর্ত চুপ করে থাকে, এরপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমার আত্মার আগলে। এতে সে এত কিছুর মধ্যেও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ই আল্লাহ, এ কি শোনালেন? আপনাদের মতো মানুষ রূপী কুকুরদেরও আত্মা আছে? এতে সেই ব্যক্তি একটুও রাগ দেখায় না, উল্টো তাকে তাচ্ছিল্য করে বলে, একদম নিজের বাপ দাদাদের মতো হয়েছিস স্বার্থপর আর মির্জাফর। আমরা যদি পশু হই তো তোর বাপ চাচাও পশু। যাই হোক, একই রক্ত। আর যাই হোক, আমার বাপ চাচারা পথে ঘাটে যেখানে সেখানে খুন তো করে না, তাই আপনাদের সাথে তুলনা করবেন না তাকে। তোর বাপ চাচা খুনি না হলেও স্বার্থপর, মির্জাফর ঠিকই। আর তুই সেই মির্জাফরদের সন্তান। ও, বুঝেছি। তা এখন কি মেরে ফেলবেন আমায়, নাকি ভোগ করে মারবেন, কোনটা? লোকটি তার একদম নিকটে চলে আসে আর নিজের শাহাদাত আঙ্গুল তার
ঠোঁটে রেখে ফিসফিসিয়ে বলে, এই চুপ, এভাবে বলতে নেই। তুই তো আমার আত্মার আগলে। তোকে মেরে ফেলে আমি আর বেঁচে রবো করি। আর রইল ভোগের কথা, তুই কোনো ভোগের জিনিস নস, কিন্তু ভোগ আমি তোকেই করব। তবে ভোগ করে ফেলে দেব না, সারা জীবন রেখে দেব। এতে সে নিজের চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়। অতঃপর চোখ খুলে লোকটির আঙ্গুল নিজের থেকে সরিয়ে দাঁত চেপে বলে, ভুলে যাবেন না, আমিও মুস্তফা তালুকদারের নাতি, আর আপনাদেরই এক রক্ত। তাই আমার দিকে হাত বাড়ালে হাত কেটে রেখে দিব। লোকটি আবারও তার ছেলের হাসি দিয়ে বলে, বলেছিলাম না, একদম বাপদাদের মতো হয়েছিস, যারা কিনা কাজের বেলা লুকিয়ে থাকে, কথার রাজ্যের রাজত্ব করে। আর বাকি রইল তোর দিকে হাত বাড়ানোর কথা। হাত তো অনেক আগের কথা, তোর সাথে সংসার করে 6-7টা সন্তানের বাপ হয়ে দেখাবো ইনশাআল্লাহ। সবকিছুর আগে চলুন পরিচয় জেনে নিই। এই যে অচেনা রমণী, তার নাম মাহাজাবিন মেহিনুর। তাকে আমরা মেহিনুর বলেই ডাকবো। ছোট তালুকদার মঞ্জিলের মধ্যমণি। তাদের বাড়ির পরিবেশ এমন যে একে একে বহু বছর ধরে নামেই যেন রয়েছে ইতিহাস। তার বয়স 19 এবং বর্তমানে মাদ্রাসায় আলেম জামাতে পড়াশোনা করছে। জীবনটা ঠিক মাধুর্যের মতো, কিন্তু তার মধ্যে এক গভীর শূন্যতা রয়েছে। মা নেই, তবে বাবা আছেন। তার বাবা মাঝারুল করিম তালুকদার এক কথায় একজন সম্মানিত ব্যক্তি, যার পদচারণায় গ্রামে শোনা যায় সম্মান, শ্রদ্ধা আর এক নীরব শক্তি। তবে গ্রামের সবার মধ্যে নয়, মেহিনুর 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। বড় ভাই মেহেরাজ তালুকদার একজন ডাক্তার, বর্তমানে দেশের বাইরে, যেখানে জীবনের নানা রহস্য তাকে তার লক্ষ্য পেতে চ্যালেঞ্জ চালাচ্ছে। ছোট ভাই মেহেরুব তালুকদার পরিবারের ব্যবসা পরিচালনায় সম্পূর্ণভাবে জড়িত। সে যেন তার বাপদাদার স্বপ্নের উত্তরাধিকার। সব ধরনের ব্যবসায় অংশগ্রহণ করে নিজের অবদান রাখছে। এই এক অদৃশ্য যুদ্ধে টিকে থাকার লড়াই। মেহনুরের বাবা এবং তার চাচারা 6 জন, যার মধ্যে তার বাবা সবচেয়ে বড় অভিভাবকের মতো। তাদের মধ্যে প্রতিটা ব্যক্তি এক একটা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। তার চাচাদের মধ্যে এক তৌফিক আজিজ তালুকদার, 2 নম্বর চাচা, যিনি কখনো অন্ধকারে আবার কখনো আলোতে, সবসময় এক শক্তিশালী পরিকল্পনার অধিকারী। 2 আবু আজিম তালুকদার, 3 নম্বর চাচা, যার দিকে তাকালে মনে হয় প্রকৃতির রহস্য তার হাতে খেলা করে। 3 সাইফুল ইসলাম তালুকদার, 4 নম্বর চাচা, যার চুপচাপ অবস্থান সত্ত্বেও অনেকে তাকে অবাক হওয়ার মতো কিছু বলতে জানে না। 4 রফিকুল ইসলাম তালুকদার, 5 নম্বর চাচা, যার চুপি সারা চালনায় কখনো শকুনি হয়ে ওঠে, কখনো সহানুভূতির প্রতীক। 5 মনসুর আহমেদ তালুকদার, 6 নম্বর চাচা, যার রাগই তার সব। তবে তার ফুপু বর্তমানে নেই। তার দাদা মুস্তফা তালুকদার একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি বর্তমানে গ্রামের 2য় গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আমি জানি এখন আপনাদের কাছে একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কেন তাকে 2য় গ্রাম প্রধান বলা হলো। তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ গল্পেই জানতে পারবেন। মেহিনুর আর তার ভাইসহ তার চাচাতো ভাই বোন 15 জন। মেহিনুরের পরিবার একটি জমিদারি পরিবারের অংশ, যেখানে তাদের প্রধান ব্যবসা কৃষি ও ভূমি পরিচালনা। তারা জমি চাষ, মাছ চাষ, পোল্ট্রি ফার্ম এবং বাণিজ্যিক পণ্য বিক্রির সাথে জড়িত। তার বাবা ও চাচারা স্থানীয় বাজারে কৃষিজ পণ্য, মাছ মাংস বিক্রি করেন এবং হাজারো কারখানাও চালান। জমির উন্নয়ন এবং নির্মাণ কাজও তারা করেন। শুধু কি গ্রামে মোস্তফা তালুকদারের গ্রাম দিয়ে হবে না? নয়। তাই তো তার ছোট 2 ছেলে তাদের বড় ব্যবসায়িক কাজে লাগিয়েছেন। তবে জমিদারি পরিবারের মাঝে আবার কিছু অদৃশ্য খুনাখুনি রয়েছে নিজেদের মধ্যে, কিন্তু নিজেদের পরিবারের মধ্যে নয়। এই যে অচেনা লোক, তার নাম এহসান তালুকদার, বয়স 28, কিন্তু বয়সের চেয়ে তার জীবনের সঙ্গতি এবং অর্জনই তাকে আলাদা করে দাঁড় করিয়েছে। এক হাতে নিজের বিশাল ব্যবসা সামলায়, আর অন্য হাতে বড় তালুকদার মঞ্জিলের সমস্ত কার্যক্রমও পরিচালনা করে। তার মধ্যে এখানে রাজনীতি, ব্যবসার ব্যক্তিগত জীবন একসাথে গেঁথে গেছে। তবে এখানেই শেষ নয়, তার জীবন এক অদৃশ্য যুদ্ধের মতো। এহসানের বাবা মনিরুল তালুকদার একজন বিশিষ্ট ব্যক্তি, মুস্তফা তালুকদারের বড় ভাই। তিনি গ্রামের প্রধান মাতব্বর, যিনি শুধু গ্রাম প্রধানের দায়িত্বে সীমাবদ্ধ নন, বরং তিনি গ্রামের উন্নয়ন, ন্যায় বিচার এবং সমাজের প্রতিটা সমস্যার সাথে সংযুক্ত। একসময় মুস্তফা আর মনিরুল 2 ভাইয়ের পরিবার ছিল এক আনন্দময় পরিবার, কিন্তু কিছু কারণে আজ তাদের সম্পর্ক শুধুই শত্রুতা, বিদ্বেষ আর খুনাখুনির মধ্যে রূপান্তরিত হয়েছে। একসময়ের স্নেহময় সম্পর্ক এখন একখণ্ড মৃতদেহের মতো, যার প্রতিটি কোণই ছড়িয়ে পড়ে তাদের জীবনে। এহসান মেহিনুরের চাচা সম্পর্কে। এহসান, এনাম ও ইমরান 3 ভাই আর 1 বোন। তাদের নাম মা এনিসা বেগমের আকারে রাখা। তাদের সবার মধ্যে ছোট এহসান, আর তার ছোট বোন ছিল এশা সুলতানা, যে কিনা মেহিনুরের সাথে পড়াশোনা করছে। তার সম্পর্কটা ছিল আরও জটিল। 2 পরিবারের মধ্যে হাজারো বিবাদ থাকলেও তারা গোপনে ভালো বন্ধু ছিল। তবে পরিবারের ভিতরে ছিল
এক কঠিন লুকানো দ্বন্দ্ব। এহসানের বাবা মনিরুল তালুকদার গ্রামের প্রধান মাতব্বর। গ্রামে তাদের শব্দ এক বিশাল দাপট, কারণ তারা শুধু শক্তিশালী নয়, বরং ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাবশালী। তাদের পরিবারের ব্যবসা ছিল অনেক বড়, জমি, পাট, চিনি, মিল সবই ছিল তাদের হাতে। গ্রামের মানুষ তাদের কথা মেনেই চলে, আর তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে সাহস পেত না কেউ। সেই শক্তির কারণে মনিরুল তালুকদারের পরিবারের নাম ছিল সবার মুখে। এই বড় তালুকদার মঞ্জিলের কেউ যদি 10টা খুন করেও বসে গ্রামের মানুষের সামনে, কিন্তু তাও কেউ একটা শব্দ বের করবে না মুখ থেকে। এত দাপট তাদের। বর্তমান মেহনুর এহসানের এতটা জঘন্য কথা শুনে রাগে ফেটে পড়ে। তীব্র ক্রোধে সে এহসানের কলার চেপে ধরে, দাঁত চেপে বলে, লজ্জা করে না নিজের ভাতিজিকে বিয়ে করতে? লজ্জা লাগে না এরকম বেশরম কথা বলতে? একটুও লজ্জা করে না? একটুও না? এহসান আবারও তাচ্ছিল্যের হাসি দিয়ে তার অপমানের সুরে বলে, না, লজ্জা করে না। নিজের বউয়ের সাথে বেশর্মী কথাবার্তা বললে লজ্জা কাপুরুষদের করে, আমার না। আমি তো আর তোর বাপ চাচার মতো কাপুরুষ না, তা লজ্জা করে না। আর নিজের বউয়ের সাথে যদি বেশর্মী কথা না বলি, তবে কি পাড়ার লোকের সাথে বেশর্মী কথা বলবো? বল। মেহনুর চিৎকার করে উঠে, তার চোখে ক্ষোভের আগুন জ্বলছে। আপনি একটা নীচ মানুষ, এতটা নীচ যে নিজের ভাতিজিকে বিয়ে করেছেন, তাও জোর করে। এহসান মেহনুরের থেকে নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলে, আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর চাচা ছিলেন। এতে মেহনুর এতটাই রেগে যায় তার শরীর কেঁপে ওঠে। সে এহসানের থুতনি নিজের হাত দিয়ে চেপে ধরে, চোখে ক্ষোভের আগুন নিয়ে বলে, খবরদার, এতটা নোংরা মুখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পবিত্র মানুষের নাম একদম নেবেন না, মুখ ঝলসে যাবে আপনার। এহসান মেহনুরের হাত নিজের থেকে সরিয়ে মেহনুরের হাত চেপে ধরে, দাঁত চেপে বলে, এই এহসান তালুকদারের শরীরে স্পর্শ করা তো দূরের কথা, কি একটা লোমও স্পর্শ করার সাহস পায়নি আজ অব্দি। কিন্তু তুই এই এহসান তালুকদারের কলা চেপে ধরেছিস, থুতনিও চেপে ধরেছিস। শুধু তোর সোয়া আমার জন্য হালাল বলে আজ তোকে ছেড়ে দিলাম, নয়তো। মেহনুর নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, দাঁত চেপে বলে, নয়তো কি? কি নয়তো? আপনি একটা পশু, একটা জানোয়ার আপনি। এহসান মেহনুরের হাত আরো শক্ত করে চেপে ধরে বলে, নয়তো এই দুই হাত মাটিতে থাকতো, শরীরে নয়। আর আমি পশু জানোয়ার যাই হই, এই পশুর আত্মারাগুলো তোকে সারা জীবন তাকাতে হবে, মনে রাখিস। মেহনুর নিজের দিকে একবার তাকায়, অতঃপর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে বলে, আমার ড্রেস কে চেঞ্জ করেছে? এহসান সোজাসাপটা উত্তর দেয়। আমিন। মেহনুরের আত্মা কেঁপে উঠে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমায় টাচ করা? বল। এহসান কঠোর গলায় বলে, নিজের সীমা পার করিস না মেহনুর, তোর স্বামী আমি, সম্মান দিয়ে কথা বল। আর তোর সর্বাঙ্গ স্পর্শ করার তাগিদ আছে আমার। মেহনুর পাগল হয়ে যাচ্ছে, নিজের মাথা নিজে চেপে ধরে বলে, আমি মানি না এই বিয়ে, মানি না এই স্পর্শের অধিকার। আমি চাই না কোনো নোংরা হাত আমার শরীরের পবিত্রতা নষ্ট করুক। আমি সব সময় কোনো পবিত্র হাতের স্পর্শ পেতে চেয়েছিলাম, কিন্তু এখন। এই বলেই ডুকরে কেঁদে ওঠে মেহনুর। এহসান মেহনুরের চোখের জল জোর করে মুছতে মুছতে বলে, চিন্তা করিস না, এই হাত এখনো তোকে স্পর্শ করনি। তোর কাপড় চেঞ্জ একজন মহিলা করিয়ে দিয়েছে। তবে এটা ভাবিস না এই হাত তোর শরীরে স্পর্শ করবে না, এই নোংরা হাত তোর সর্ব অঙ্গ বিচরণ করবে, দেখিস। মেহনুর এহসানের এমন কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো আরো তেজি গলায় বলে, আমার বাপ চাচাও কিন্তু কম যায় না এহসান তালুকদার। আপনি আমায় এইভাবে বিয়ে করলেই কি হবে? পেয়ে তো যাবেন না। এতক্ষণে হয়তো এই খবরটা তাদের কানেও পৌঁছে গেছে। নিশ্চয়ই তারা আমার এখান থেকে, এই জাহান্নাম থেকে উদ্ধার করবে। মেহনুর এত আত্মবিশ্বাস দেখে এহসান দাঁত কেলিয়ে হেসে ফিসফিসিয়ে বলে, এত ভরসা করা ঠিক নয়। আমি তোর বাপ চাচাদের আগেই টাইট দিয়ে রেখেছি। এ কথা বলে দিয়েছি যে যদি কোনো রকম দ্বন্দ্ব ফাদায়, তবে তাদের আদরের মেয়ে মেহনুর মানে তুই একেবারেই শেষ। এই বলে এহসান হাসতে থাকে। মেহনুর চিৎকার করে, তুই এক। আর কিছু বলতে পারে না। তার আগেই দরজায় কড়া নাড়ে। এহসান বলে ওঠে, চলে আসো। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন মনিরুল তালুকদার আর তার বেগম, সাথে তার বড় ছেলে ইমরান আর তার বেগম আমেনা এবং এশা। মেহনুর তাদের দেখে নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। কোনো কিছু পরোয়া না করে এক লাফে উঠে যায় বিছানা থেকে। মনিরুল সাহেবের সামনে গিয়ে তার হাত নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে অভিযোগী গলায় বলে, বড় দাদা দেখুন না এহসান চাচা কি শুরু করেছেন। এসব কি হয় বলুন না বড় দাদা, আমি কি করে ওনার স্ত্রী হতে পারি? বলুন না বড় দাদা, বলুন না। মনিরুল সাহেব মেহনুরের মাথায় হাত বুলিয়ে বলেন,
এসব সবই তোর বাপ চাচার বোকামির ফল রে মেহনুর। এখানে আমার কিছু করা নাই রে। মেহনুর আতকে উঠে ওনার হাত ছেড়ে দেয়। তারপর এনিসা বেগমের হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বলে, বড় দাদু তুমি কিছু বলো, এটা তো অন্যায়। ও বড় দাদি, আমি তোমার নাতি না, তুমি আমার দাদু না, তাহলে এটা কি করে সম্ভব? বলো না ও দাদু, বড় দাদু বলো। উনিও মাথা নিচু করে নেন। মেহনুর ইমরানের কাছে যায় আর বলে, বড় চাচা তুমি কিছু বলো, এটা কি ঠিক? বলো ইহসান চাচা কি ভুল করেনি? ও চাচি আম্মা তুমি বলো না, এটা ভুল না খারাপ বলো। তারাও কিছু বলেন না। মেহনুর এশার কাছে যায়, ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এশা তুই তো কিছু বল, এশা তুই তো কিছু বল, এশা এটা আমার জন্য কলঙ্কের, বল না এশা, বল বল না, তুই তো আমার সব, তুই কি আমার পাশে থাকবি না? এশা কি বলবে? মেহনুরের এমন আকুতি শুনে সে নিজেও কান্না করে দেয়। নিজের ভাইজানের প্রতি ঘৃণার পাহাড় জমেছে। মেহনুর তো তার কলিজার টুকরা, সেই ছোট থেকে তাদের বন্ধুত্ব। যখন মেহনুরের মা ক্যান্সারে মারা যান তখন এভাবে কেঁদেছিল, আর আজ এভাবে কাঁদতে দেখলো মেহনুরকে। নিজের প্রিয় বান্ধবীকে কাঁদতে দেখে নিজেও চোখের জল ছেড়ে বলে, আমার কিছু করার নেই রে জান, আমি সত্যি এতটা জঘন্য কিছু কখনো সমর্থন করি না। তখন মনিরুল সাহেব বলেন, দেখ মেহনুর, একটা একদমই হালাল, তাই এতে আমি কিছু করতে পারবো না রে। এটা এহসান আর তোর বাপ চাচার মধ্যে চুক্তি। মেহনুরের এমন আকুতি মিনতি দেখে নিজের অন্তরও কাঁদছে তার। মনিরুল সাহেব যতই নিজের ছোট ভাইকে দেখতে না পারেন, তবে তার নাতি নাতনিদের যথেষ্ট ভালোবাসেন, আর তাদের মধ্যে সবচেয়ে মেহনুরকে। কিন্তু ওনার তো কিছু করার নেই, মেহনুরের বাপ দাদারাই তো এই জঘন্য চুক্তি করেছে। অবশ্যই প্রস্তাবটা নিজেই দিয়েছিলেন, এটা মনে করে যে ওরা কখনোই রাজি হবে না মেহনুরকে এহসানের হাতে তুলে দিতে। কিন্তু এই মানুষগুলো এটাও মেনে নিয়েছে। সবাই কক্ষ ত্যাগ করেন একে একে। মেহনুর এমন উক্তি শুনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কি করে এমন একটা কাণ্ড করার পর সবাই এত শান্ত থাকতে পারে? লজ্জা লাগছে এদের, একসময় আপন ভাবত সে, নিজের উপর লজ্জা লাগছে। তখনই এশা চলে যেতে নিলে এশার হাত খাবলে জড়িয়ে ধরে বলে, না না না, তুই আমার ছেড়ে যাবি না, এসা আমতা আমতা করে বলে। আমি তোদের স্বামী স্ত্রীর মধ্যে থেকে কি করব বল? এতে মেহনুর চিৎকার করে বলে, তোর ভাই একটা পশু, ওনার সাথে আমার কিচ্ছু নেই, তুই যাবি না আমায় ছেড়ে। তুই তো কসম করেছিস কখনো আমায় একা ছেড়ে যাবি না তুই, তাহলে বল না কেন যাবি তুই? মেহনুরের পাগলামি দেখে এশা নিজেকে সামলাতে পারে না। তাও মেহনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে, থাকবো, সারা জীবন থাকবো তোর, যাব না আমি তোকে ছেড়ে। মেহনুর এশাকে বলে, আমি বাড়ি যেতে দে এসা, আমি বাড়ি যাব। আমার ছোট ভাইজানকে তোর ভাই অনেক মেরেছে, আমার ছোট ভাইজানের অনেক কষ্ট হচ্ছে, এসে আমার ভাইজানকে খুব দেখতে ইচ্ছে করছে, তুই নিয়ে যা আমায় এসা। তখনই বাজখায় কণ্ঠে এহসান বলেন, বাস, অনেক হয়েছে। এশা, তুই তোর কক্ষে যা। মেহনুর এশাকে আরো শক্ত করে ধরে বলে, না না না, তুই যাবি না। এশা পড়ে যায় বিপদে। কি করবে? একদিকে ভাইজানের আদেশ, আরেকদিকে প্রাণপ্রিয় বান্ধবী। এর মধ্যে আবারও এহসান চিৎকার করে বলে। এশা, তুই যাবি? এতটা ভয়ঙ্কর চিৎকারে মেহনুর ভয়ে এশাকে ছেড়ে দেয়, কিন্তু এশা যায় না। সাহস নিয়ে এহসানকে বলে। তাকে একটু ভাইজান। এহসান তখন অগ্নিদৃষ্টিতে তাকায় এশার দিকে। এশার মনে হয় এখন চলে যাওয়াটাই উত্তম। ভাইজান নিশ্চয়ই পারবে মেহনুরকে সামলাতে, আর স্বামী স্ত্রীর মধ্যে থাকাটা এখন ঠিক নয়। তাই এশা মেহনুরকে ছেড়ে আলগোছে চলে যায়। মেহনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কোনোদিন এমন পরিস্থিতির শিকার হবে কখনো কল্পনাও করেনি। এতটা নিষ্ঠুরতার শিকার হবে কখনো কল্পনা করেনি সে। কানে খট করে শব্দ আসে, তখন ধ্যান ভাঙে মেহনুরের। এহসান দরজা লাগিয়ে তার দিকে এগোচ্ছে, কিন্তু মেহনুর এটা দেখে ঘাবড়ে না গিয়ে উল্টো এহসানের সামনে গিয়ে নিজের দুহাত জোর করে কান্না করতে করতে আকুতি করে বলে, আপনি আপনি দয়া করে আমায় তালাক দিয়ে দিন। আপনার স্ত্রী হওয়ার মতো কলঙ্কিত হয়ে বাঁচতে পারবো না আমি এই সমাজে, তালাক দিয়ে দিন আমায়। এহসান মেহনুরের হাত নিচে দুই হাত দিয়ে চেপে ধরে বলে, যেদিন থেকে নিয়ত করছি তোকে বিয়ে করব, সেদিন থেকে তুই আমার সব কলঙ্কে কলঙ্কিত, আর এমন হাজারটা কলঙ্ক নিয়ে তোকে বাঁচতে হবে সারাটা জীবন। মেহনুর এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয় এহসানের থেকে, আর দাঁত চেপে বলে, আপনি একটা অমানুষ। এহসান এসবে পাত্তা না দিয়ে বলে, চুপচাপ উজু করে নামাজ পড়, অনেক আগেই ইশারাজান হয়ে গেছে। এই বলে কেবিনেট থেকে টুপি নিয়ে চাদরখানা মেলে গায়ে জড়িয়ে বেড়ে যায় রুম থেকে। উদ্দেশ্য মসজিদে যাওয়া, কিন্তু যাওয়ার সময় বেলকনির দরজা, রুমের দরজা লক করে যায়। মেহনুর কি করবে বুঝতে পারছে না। তার পরিবারের মানুষগুলো হয়তো অস্থির হয়ে গেছে, আর তার ভাইজান এখন কি করছে আল্লাহ ভালো জানেন। তবে সে নিজের মাথায় গেঁথে নেয় এই বাড়ি থেকে বের তাকে হতেই হবে।
আর সে নিজের বাড়ি যাবেই যাবে, কিন্তু সবকিছুর আগে নামাজ পড়াটা জরুরি। তাই রুমের বাথরুমে গেল, অজু করে এসে অনেক খুঁজে খুঁজে যায় নামাজ পেল, সেটা বিছিয়ে নামাজে দাঁড়ালো। যখন নামাজ শেষে মোনাজাত শুরু করলো, কিন্তু ওই যে কথাই আছে না, আমরা যাকে নিজের সবচেয়ে কাছে সবচেয়ে আপন মনে করি, তার কাছে কষ্টের কথা বলতে গেলে মনে হয় যেন কলিজা ফেটে যাবে। তেমনি নিজের রবের কাছে হাত তুলে বুক টুকরে কেঁদে ওঠে মেহিনুর, আর বলে, হে দয়াময়, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার সব গুনাহ মাফ করে দিন। মাবুদ, আপনি ছাড়া আর কেউ নেই আমার। আপনি আমার রব, আমি আপনার বান্দা। আপনি তো বলেছেন তোমরা আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হে আল্লাহ, আমার জন্য সব সহজ করুন। আমার বিপদ থেকে মুক্তি দিন। আমার ইজ্জত আর পবিত্রতা রক্ষা করুন। আপনি আমার সব সমস্যার সমাধান করুন। আমার শক্তি আর ধৈর্য দিন। মেহনুরের চোখ থেকে অঝোর ধারায় জল গড়াচ্ছে। মোনাজাত শেষ করে শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া একাধারে পড়ে যাচ্ছে, কারণ সে আজ করতে পারছে ভয়ঙ্কর কিছুই হবে এরপর থেকে। তখনই দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায়। ভেবেছিল সেই ঘৃণিত পুরুষ এসেছে, তবে সে নয়, এশা এসেছে। লক্ষ্য করলো হাতে খাবারের প্লেট। এশা মেহনুরের সামনে এসে হাঁটু ঘিরে বসে আর খাবারের প্লেটের উপর ঢাকনা সরিয়ে বলে, খাইয়ে দিই আমি? মেহনুর শান্ত গলায় বলে। তোর মনে হয় আমার এই খাবার গলা দিয়ে নামবে এসা? এশা মেহনুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করব বল, আমি অসহায়। যদি এই পরিবারের ক্ষমতা আমার কাছে থাকতো, তাহলে আমি নিজে তোকে বাড়ি নিয়ে যেতাম। খেয়ে নে না জান, গত রাত থেকে কিছুই খাসনি তুই, ভাইজান বলল। মেহনুর দাঁত চেপে বলে, আমি এই খাবার খাবো না। প্রয়োজনে খিদের যন্ত্রণায় মরে যাব, তাও এই নিকৃষ্ট খাবার আমি খাবো না। নিয়ে যা এসা, নিয়ে যা। তখনই রুমের দরজা ঠেলে এহসান ঢুকে মাথা থেকে টুপি খুলে রেখে বলে, এসা তুই যা, ও আমার দায়িত্ব। ওকে খাবার খাওয়ানোর দায়িত্বটাও আমার। ভাইজানের আদেশ শুনে এসে আলগোছে চলে যায়। অতঃপর এহসান মেহনুরের দিকে এগিয়ে আসে। মেহনুর কিছু বলে না, দাঁত চেপে স্থির বসে থাকে। এহসান ওর সামনে এসে জায়নামাজের উপরের অংশ ভাঁজ করে নেয়। অতঃপর ওখানে বসে প্লেটের খাবার মাখাতে মাখাতে বলে, চুপচাপ হা কর, আমি কোনো জড়াজড়ি করতে চাই না। মেহনুর দাঁত চেপে বলে, আমি খাবো না তো বলেছি, তাহলে আমি খাবো। এহসান এসবে পাত্তা না দিয়ে প্লেটে মেঝেতে রাখে আর মেহনুরের গাল চেপে ধরে নিজের বাম হাত। মেহনুরের গালখানা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে, এতটা শক্ত করে ধরেছে এহসান তাকে। মেহনুরের গাল চেপে ধরে খাবার ঢুকিয়ে দেয় মুখে। এভাবে কয়েক লোকমা ভাত খাবানোর পর কিছু না বলে উঠে যায়। অতঃপর এক গ্লাস পানি মেহনুরের সামনে রেখে রুম থেকে চলে যায়। নিচে এসে দেখতে পায় যে সবাই একসাথে বসে আছে সোফায়। এশাকে ইশারা দিতে এশা এহসানের হাত থেকে খাবারের প্লেট নিয়ে নেয়, আরেকটা পানির বাটি এগিয়ে দেয়। তো এহসান হাত ধুয়ে সবার সামনে যায়। তখনই তার বাবা মোস্তফা বলেন, এহসান, তুমি সবসময় নিজের মর্জি মতো কাজ করছো। আমি সবার সব কিছুতে হস্তক্ষেপ করলেও তোমার বেলায় করিনি, কারণ আমি জানতাম তুমি সব বুঝে শুনেই করো বা করবে। কিন্তু আমার এই বিষয়টা খুব বাজে লাগছে যে মেহনুরের বাপ চাচার ওপর জিদ মেটাতে গিয়ে তুমি তার জীবন নষ্ট করে দিলে। এহসান শান্ত সুরে বলে, ওকে তো আমি বিয়ে করতে চাইনি। ওর বাপ চাচা আমার হাতে ওর হাত তুলে দেওয়ার জন্য চুক্তি করেছে। তার বদলে ওই পশ্চিম বনের সব জমি নিয়েছে, কিন্তু তারপরও ওরা ওকে আমার হাতে তুলে দেয়নি। তাই আমি নিজেই নিজের জিনিস নিয়েছি, বুঝলি আব্বা? এতে কোনো অন্যায় নেই। ইমরান তখন বলেন। এহসান কাঠ গলায় বলে, আমার মেহনুরের চেয়ে উত্তম কাউকে প্রয়োজন নেই, আমার শুধু মেহনুরকেই প্রয়োজন। ইমরান বলেন, কিন্তু ও তোর ভাতিজা হয়, কি করে তুই ওর সাথে থাকবি বল? এহসান সোজাসাপটা উত্তর দেয়, ও আমার ভাতিজি, ফুপু, খালা যাই হোক, এখনও আমার বিবাহিত স্ত্রী, আমার হালাল নারী। তাই ওর সাথে থাকবো আমি, যে করেই হোক। এই বলে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে মেহনুর বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝে যায় নিশ্চয়ই পালানোর পথ খুঁজছে। তাই ওর নিকট গিয়ে তাচ্ছিল্য করে বলে, পালানোর সুযোগ করছিস? এক মনে পালানোর প্ল্যান করছিল এখানে দাঁড়িয়ে। মেহনুর হঠাৎ পেছন থেকে এহসানের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, তবে নিজেকে সামলিয়ে ওর দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, হ্যাঁ করছি, তাতে কি তোর শয়তান পুরুষ। এতে এহসান ঠাস করে মেহনুরের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এতটা জোরে থাপ্পড় খেয়ে মেহনুরের দুনিয়া ঘুরতে থাকে, চোখে অন্ধকার শুধুই ভেসে ওঠে। যখন এই থাপ্পড়ের টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, তখনই এহসান ওর বাম হাতের বাহু শক্ত করে চেপে ধরে আর দাঁত চেপে বলে, এরপর থেকে যদি আমায় অসভ্যের মতো সম্মান করছিস, তাহলে এমন হাজারটা চর পড়বে তোর গালে। বেয়াদব নারী, নিজের স্বামীর সাথে কথা বলার ধরন শিখিস নি?
মেহিনুর শুধু আহত চোখে এহসানের দিকে তাকিয়ে থাকে। এহসান মেহিনুরকে কোলে তুলে নেয় আর বিছানায় শুইয়ে দেয়। মেহিনুর এখনো পাথর হয়ে আছে। মেহিনুরকে বিছানায় শুইয়ে দিয়ে এহসান নিজে একখানা কাঁথা আর বালিশ নিয়ে রুমে রাখা সোফায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। মেহিনুর তখনও এহসানের হাতে সেই ভয়ঙ্কর থাপ্পড়ের ধাক্কায় বাক্যহীন। এমন জোরে থাপ্পড় তাকে জীবনে কেউ কখনো মারেনি। এহসান যেভাবে তাকে শুইয়ে দিয়েছিল মেহিনুর সেইভাবেই শুয়ে রইল, যেন তার মস্তিষ্ক আর কাজ করছে না। সমস্ত কিছু যেন থেমে গেছে। অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় সে ঘুমিয়ে গেল। মেহিনুর ঘুমিয়ে পড়ার পর এহসান ধীরে ধীরে উঠে যায়। ওয়ার্ড্রপ থেকে একটা ভ্যাসলিনের কৌটা এনে মেহিনুরের বিছানার পাশে নিচু হয়ে বসে পড়ে। এক পলকে তাকিয়ে রইল মেহিনুরের দিকে। ওই মেহিনুর যে তার প্রাণের চেয়েও প্রিয়, তাকে চাওয়ার, তাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন উতলে উঠেছিল এই কয়টা বছর এহসানের ভিতরে। আচ্ছা, এই অনুভূতি কি নোংরামি? হয়তো অনেকের চোখে তাই, কিন্তু এহসানের কাছে এটা পবিত্র ভালোবাসা। আর এখন সে পুরো পবিত্রতা অর্জন করে নিয়েছে, নিজের হারাম ভালোবাসাকে হালাল করে নিয়েছে। সে দেখল তার থাপ্পড়ি চিহ্ন এখনো মেহিনুরের ফর্সা গালের উপর স্পষ্ট, লাল হয়ে আছে জায়গাটা। তার বুকটা মোচড় দিয়ে উঠল। কৌটা থেকে সামান্য ভ্যাসলিন নিয়ে আলতো করে মেহিনুরের গালে লাগিয়ে দিল। মেহিনুর ঘুমিয়ে থাকলেও এহসানের হাতের স্পর্শ ছিল যত্নের আর গভীর ভালোবাসার। সে হাসল, স্নিগ্ধ অথচ অপরাধবোধে ভরাক্রান্ত সেই হাসি। মেহিনুরের দিকে তাকিয়ে নিজ মনে বলল, তোমার পবিত্র গালে আমার অপবিত্র স্পর্শ পড়ল। এটাও তোমার জন্য একটা ভয়ঙ্কর কলঙ্ক, কিন্তু এতে আমার কিচ্ছু করার নেই, কারণ তোমায় যে আমার সব কলঙ্কে কলঙ্কিত হতে হবে। তুমি শুধু আমার, কারণ তুমি যে আমার আত্মার আগলে। অতঃপর চুপ করে আরো কিছুক্ষণ প্রাণ ভরে মেহিনুরের দিকে তাকিয়ে রইল এহসান। এই নারী তার হালাল নারী, তার জীবনের কেন্দ্রবিন্দু। তারপর আস্তে করে উঠে কৌটাটা জায়গা মতো রেখে দিল। চুপি চুপি এসে সোফায় শুয়ে পড়ল। আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করলো এহসান, হয়তো এই ভেবে, ভালোবাসা যদি পাপ হয় তবে এই পাপ আমার জন্য চিরন্তন। ফজরের আজানের শব্দ কানে আসতে এহসানের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে উঠে বসে। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করা উচিত, তাই আল্লাহর নাম নিয়েই চোখ খুলে। চোখ খোলার সাথে সাথে চোখের কোণে পড়ে মেহিনুর। মেয়েটা গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে, একদম একটা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে। বিছানা থেকে উঠে ধীর পায়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় এহসান। মেহিনুরের দিকে হালকা ঝুঁকে গম্ভীর গলায় বলে, মেহনুর ওঠো, এটা নামাজের সময়, ঘুমার সময় নয়। মেহিনুরের কানে আসতে এই ডাক ঝট করে চোখের পাতা খুলে নেয়। ঘুমের আচ্ছন্নতা কাটতে না কাটতে এহসানকে এতটা ঝুঁকে থাকতে দেখে আতকে উঠে মনে মনে বলে, ছি, এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিলাম। আজ তো একটা কুমির রুমে রেখে। এ মানুষটা একটা পশু, যে কোনো সময় যে কিছু ভয়ঙ্কর করে তুলতে পারে। নিজের বুঝ হওয়ার পর থেকে এর পরিবারের অমানসিক কার্যকলাপ দেখে এসেছি আমি। মেহিনুরকে এভাবে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকতে দেখে এহসান কিছু বলে না। ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। মেহিনুর এখনো একইভাবে বসে আছে। এহসান ওয়াশরুম থেকে বেরিয়ে একখানা চাদর, টুপি আর নিজের মিসওয়াক হাতে নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য মসজিদের পুকুরে উজু করে নামাজ পড়া। এহসান যেতে মেহিনুর তড়িঘড়ি করে উঠে উজু করে ফজরে 2 রাকাত সুন্নত পড়ে নেয়। সে কাল রাতে একটা পাকাপোক্ত পরিকল্পনা করেছে। এই সময় সে পালাবে, কারণ এই বাড়ি সবাই, মানে দারোয়ান সহ সব পুরুষ মসজিদে নামাজে থাকবে, আর মহিলারা সবাই কাজের বুয়া সহ নিজ নিজ ঘরে নামাজে থাকবে। তাই এই সুযোগে এসে নিজ বাড়ি যাবে। এখান থেকে বেশি দূরে নয় তাদের ছোট তালুকদার মঞ্জিল। মেহিনুর তার মাথা থেকে পা পর্যন্ত এহসানের একখানা কালো চাদরে ঢেকে নেয়। মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয়। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। ও একটু এগোতেই পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে। মেহিনুর থমকে যায়, অসাড় হয়ে যাচ্ছে ভয়ে ওর শরীর। মনে হচ্ছে হয়তো আজ শেষ। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তখনই মনে প্রশান্তি আসে। এটা এশা বুঝে নেয় মেহিনুর পালাতে যাচ্ছে। এশা মেহিনুরকে বাধা না দিয়ে উল্টো বলে, তুই তাড়াতাড়ি যা, ভাইজান বা কেউ নেই, এটাই সুযোগ। মেহিনুর ভরসা পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে যায় নিচে। আশেপাশে তাকায়, কেউ নেই। আর সদর দরজা খোলা ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে যায়। ধীরে ধীরে গেটও পেরিয়ে যায়। একটু এগোতেই মেহিনুরের পা থমকে যায়। অদৃষ্ট যেন মেহিনুরের পিছু ছাড়ে না। গেট পার হতে না হতেই কুয়াশার ভেতর এহসানকে দেখতে পায়। সে নিজ মনে কোরআনের আয়াত পড়তে পড়তে এগিয়ে আসছে, কিন্তু এখনো মেহিনুরকে এহসান লক্ষ্য করেনি। মেহিনুর নিজেকে কোনো রকমে সামলে আলগোছে এহসানের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে থাকে। এহসান এতে কিছু বুঝতে পারে না। পরক্ষণে মনে আসে, কে গেল যে তাকে দেখেও সালাম দিল না। কারণ গ্রামের বেশিরভাগ মানুষ তাদের পরিবারের কাউকে দেখলেই সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে। তাই লোকটিকে দেখার জন্য পেছনে তাকাতেই তার চোখে চাদরের সোনালি লেস নজরে আসতেই বুঝতে পারল এটি তার নিজেরই। কারণ এমন চাদর সে ছাড়া গ্রামের কেউ ব্যবহার করে না, আর অন্য গ্রাম থেকে এদিকে দিয়ে আসার কোনো রাস্তাও নেই। এর মধ্যে কুয়াশার ফাঁকে তার চোখে পড়ল মেহিনুরের খালি পা।
সব বুঝতে পেরে একটুও দেরি না করে এহসান দৌড়ে পিছু নিল। মেহনুর তো এখন ধীরে যাচ্ছে, কারণ দৌড়ে গেলে আর যদি এহসানের বাড়ির কেউ নামাজ থেকে আসার সময় দেখে নেয় তো আবার ওকে সেই জাহান্নামে যেতে হবে। তাই সে পেছনে না তাকিয়ে ধীরে ধীরে যাচ্ছে। এর জন্য এহসানকে দেখতে পেল না মেহনুর। হঠাৎ এহসান ওকে ডাক দেয়। মেহনুর। এতে আপনা আপনি মেহনুরের পা থেমে যায়। প্রথমে মনে হয় মনের ভুল, কিন্তু মনের ভুল হবে না। তাই নিজে নিশ্চিন্ত হতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তাকিয়ে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে এহসানকে দেখে। এবার আর কোনো দিকে না তাকিয়ে আপন প্রাণ বাঁচাতে দেয় দৌড়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এহসান সহজেই ওকে জাপটে ধরে নেয়। এবার মেহনুর চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, যেতে দিন, আমি যাব। এহসানের রাগে মগজ টকবক করছে এই এত বড় ঘটনায়। সবচেয়ে বেশি এটা ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যদি তার নিজের জায়গায় কোনো হারাম পুরুষ ঘটনাক্রমে মেহনুরের মুখ দেখে নিত তাহলে কি হতো। তাই ওকে এক ঝটকায় কোলে তুলে নেয়। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে। নিজের শরীরে যত শক্তি ছিল তা দিয়ে এহসানের কাঁধে দাঁত বসিয়ে দেয়, কিন্তু এতেও এহসানের হাতের বাঁধন একটুও নড়ে না, বরং আরো শক্ত করে ধরে নেয় মেহনুরকে। রাগে এহসানের শরীর কাঁপছে, জ্বলছে শরীর। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য কত কিছু করছে, কিন্তু আফসোস সব চেষ্টা ব্যর্থ। এহসান মেহনুরকে গেটের ভেতর নিয়ে ঢুকে বাড়িতে না গিয়ে বড় পুকুরের পাড়ে চলে আসে। দাঁত চেপে কিরমির করে বলে, এবার দেখো কেমন লাগে অতিরিক্ত পারলে। এই বলেই পুকুরের কয়েক সিঁড়ি নেমে যায়। মেহনুর কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিৎকার করে বলে, না না, এমন করবেন না, আমি সাঁতার ভুলে গেছি। ভয়ে এহসানের পাঞ্জাবির বুকের অংশ খাবলে ধরে, তবে এতেও কোনো কাজ হয় না। এহসান ধুম করে ওকে পুকুরের মাঝখানে ঠান্ডা পানিতে ফেলে দেয়। এহসান মনে করেছিল মেহনুর মিথ্যা বলছে, কারণ গ্রামের মেয়ে হয়ে কিভাবে সাঁতার জানবে না, ঠিকই পুকুর থেকে উঠে যাবে। কিন্তু সে তো আর জানতো না সত্যি তার প্রাণপ্রিয় নারী সাঁতার ভুলে গেছে। এদিকে মেহনুর হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু কিছু বলতে পারছে না, বারবার পানি খাচ্ছে। আর কিছু করতে না পেরে দম থাকতে কালেমা পড়ে নেয়। বুঝে নেয় এটাই হয়তো শেষ, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আজরাইল এসে এই দেহ থেকে প্রাণখানা ছিনিয়ে নেবেন। তাই তলিয়ে যেতে থাকে। মেহনুরকে হাত পা ছোড়াছুড়ি করতে না দেখে কলিজা মুচড়ে উঠে এহসানের। চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারীর পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য। নিজের চাদর রেখে এক লাফে পুকুরে ঝাঁপ দেয়। অতঃপর সে অতি যত্নে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে। কলিজা ফেটে যাচ্ছে এমন অবস্থায় মেহনুরকে দেখে। মেহনুরের পরনে সাদা ড্রেস, পায়জামা ভিজে ওর ফর্সা শরীরের সাথে লেগে আছে। এতেও শরীরের অবয়ব এহসানের চোখের সামনে স্পষ্ট, কিন্তু সে চায় না এই মুহূর্তে নিজের অপবিত্র চোখ দিয়ে তার পবিত্র নারীর শরীর পরখ করতে। তাই তো ভেজা শরীরখানা নিজের চাদর দিয়ে সম্পূর্ণ ঢেকে নেয়। তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে, তবে কেউ তাদের দেখতে পায়নি তো রুমে নিয়ে রুমের মেঝেতে মেহনুরকে শুইয়ে দেয়। তারপর সে দ্রুত কাজ শুরু করলো। প্রথমে তার নাক মুখ পরিষ্কার করলো, যেন কোনো ময়লা বা পানি আটকে না থাকে। তারপর দুই হাতে বুকের মাঝখানে চাপ দিতে লাগলো। 1 2 3। এহসান নিজের মনে গুনছিল। 30 বার চাপ দেওয়ার পর মেহনুরের মুখে মুখ লাগিয়ে 2 বার শ্বাস দিল। মেহনুরের শরীর একটু নড়ল। এহসান আবারও শুরু করলো। বুক চাপ আর শ্বাস দেওয়ার প্রক্রিয়া অবিরাম চালিয়ে গেল। একসময় মেহনুর কাশতে শুরু করলো, গলা দিয়ে পানি আর কফ বেরিয়ে এলো। শান্ত হও। এহসান ফিসফিস করে বলল। মেহনুর আবারও নিজের জ্ঞান হারায়। এহসান মেহনুরকে রেখে তাড়াতাড়ি এশার রুমে যায়। গিয়ে দেখতে পেল এশা নিজের রুমে পায়চারি করছে। এশা হতবাক হয়ে যায় এমন অবস্থায় তার ছোট ভাইজানকে দেখে। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান বলে ওঠে, তাড়াতাড়ি আয়েশা, এটা 3 পিস নিয়ে আমার রুমে। এশা কিছু বলতে যাবে, আবারও এহসান তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি আয়েশা। এশাও একটু তাড়াতাড়ি ক্যাবিনেট খুলে সামনে একটা কালো রঙের 3 পিস নিয়ে এহসানের পিছু পিছু তার রুমে যায়। গিয়ে মেহনুরের নিথর দেহখানা মেঝেতে পড়ে থাকতে দেখে কলিজা মুচড়ে উঠে তার। এহসানের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে, ভাইজান কি করছেন আপনি? ওর এমন অবস্থা হলো কি করে? এহসান দাঁত চেপে বলে, চুপচাপ কাপড় চেঞ্জ করে দেয়। আর ওকে তুই পালাতে সাহায্য করেছিস তাই না? এখন তো মনে হচ্ছে তোকে ওর মতো পুকুরে ডুবে মারি। এশা চুপসে যায়। এহসান এই কথা বলে বেরিয়ে যায়। এশা মেহনুরকে কাপড় চেঞ্জ করে বাইরে আসে। এহসান ওকে বলে, এশা এটা যেন কেউ না জানে। এশা মাথা নাড়িয়ে চলে যায়। মেহনুরকে এসে আলতো করে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর নিজের কাপড় বদলে নেয়। বিছানার কাছে এসে দেখে মেহনুরের ভেজা চুলে বালিশ সহ বিছানার চাদরে ভিজে গেছে। তাই নিজের গা মোছার টাওয়েল নিয়ে মেহনুরের মাথার পাশে বসে অতঃপর আলগোছে মেহনুরের চুলগুলো মুছে দিতে থাকে। মেহনুরের চুলগুলো খুব বেশি ঘন আর লম্বা, তাই এহসানের টাওয়েল সম্পূর্ণ ভিজে যায়। এহসানের টাওয়েল রেখে অন্য একখানা নিয়ে এসে মেহনুরের চুল ভালোভাবে মুছে দেয়। এদিকে এসে রান্নাঘরে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এতে ওর মা, বড় ভাবি, ছোট ও মেজ ভাবি সবাই ভড়কে যান। হঠাৎ এমন অস্বাভাবিকভাবে কাঁদছে কেন এশা? এনিসা বেগম নিজের সামনে এনে বলেন, কিরে কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এশা নিজের কান্না থামিয়ে বলে, আম্মা, আম্মা। এই বলে একটু থেমে আবারও বলে, আম্মা, আম্মা, ছোট ভাইজান মেহনুরকে পুকুরে ফেলে দিয়েছে।
এখনো জ্ঞান হারিয়ে পড়ে আছে আমার। তুমি কিছু করো তুমি। এশার মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। এনিসা বেগম আর ইমরানের বেগম, আমেনা, এনামের বেগম, আয়েশা আর এশা সবাই এক প্রকারে ছুটে যায় এহসানের কক্ষের দিকে। গিয়ে দরজায় কড়া নাড়ে। এহসান এসে দরজা খুলে দিতেই হুড়হুড় করে সবাই কক্ষে প্রবেশ করেন। এনিসা বেগম গিয়ে অচেতন মেহিনুরের পাশে বসেন। মেহিনুরের এমন অবস্থা দেখে এনিসা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলেন, বিয়ে করেছিস বলে মাথা খেয়ে নিছিস, তাই না? এখন যা ইচ্ছে করবি তাই তুই মেরে ফেলবি পরের মেয়ে। কি করে পারলি এমন অবস্থা করতে ওর? এহসান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ও পরের মেয়ে আগে ছিল, এখনও আমার অর্ধাঙ্গিনী। আর হইলে এমন অবস্থার কথা, এটার জন্য সে নিজে দায়ী। পালাতে যাচ্ছিল ফাঁকি দিয়ে। আর তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেল, আর তোমরা খবরও পেলে না? নাকি ইচ্ছা করে ওকে পালাতে দিয়েছ? কোনটা শুনি? এই বলে বেরিয়ে যেতে নেয়, ফের ঘাড় ঘুরিয়ে বলে, এই অসভ্য বেয়াদবদের জ্ঞান ফিরাও, আর কিছু খাও, আমি আসছি। এই বলে বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে। নিচে এসে দেখে সোফায় ওর বাবা বসে আছেন আর মেজো ভাই এনাম। তাদের নিকট গিয়ে বসে এহসান বলে, আব্বা এখন আপনি আপনার ছোট ভাইরে ফোন দিবেন। মুস্তফা সাহেব শান্ত সুরে বলেন। কেন? এহসান নিজের চাদর ঠিক করতে করতে বলে, আর বলবেন যে উত্তরের মাঠে আসতে, যদি ওরা ওদের মেয়েকে ফেরত চায় জমির কাগজ নিয়ে আসতে। ওদের সাথে কিছু বোঝাপড়া বাকি আছে আমার এখনো। এনাম এতে বলে ওঠে, কি হয়েছে তোর? উল্টোপাল্টা বলছিস? তুই এখন ওকে বিয়ে করে আবার ফেরত দিবি? পাগল হয়ে গেছিস? এহসান আলতো হেসে বলে, পাগল আমি হইনি, পাগল করব আমি ওদের। আব্বা আপনাকে যা বললাম শুধু এতটুকুই করুন। এদিকে মেহিনুরের জ্ঞান আসে, কিন্তু মেহিনুর একদম নিস্তেজ হয়ে গেছে, শুধু অঝরে কাঁদছে। এনিসা বেগমকে জাপটে জড়িয়ে ধরছে বারবার। এনিসা বেগম মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতেও কিছু হচ্ছে না। তখনই আবারও এহসান কক্ষে আসে। এসে মেহিনুরকে সজ্ঞানে দেখে একটু স্বস্তি পায়। অতঃপর গম্ভীর গলায় বলে, আমার সবাইকে সকালে খাবার দিতে হবে, তোমরা ভুলে গেছো? এই কথায় সবাই বুঝে যায় এহসান তাদের এখান থেকে যেতে বলেছে, কিন্তু মেহিনুর চিৎকার করে কান্না শুরু করে দেয় আর এনিসা বেগমকে জড়িয়ে ধরে বলে, দাদু, দাদু তুমি যাবে না, তোমার ছেলে আমার মেরে ফেলবে। দাদু যাবে না তুমি। এনিসা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তো কিচ্ছু করবে না তোর সাথে এহসান। আর আমায় তো যেতে হবে, সবাইকে নাস্তা দিতে হবে। অনেক কষ্টে এনিসা বেগম নিজেকে মেহিনুরের থেকে ছাড়িয়ে সবাইকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। ওরা যেতে এহসান টাস করে কক্ষের দরজা লাগিয়ে দেয়। এমন পরিস্থিতি দেখে মেহিনুরের ভয় দ্বিগুণ বেড়ে যায়। এহসান ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। একসময় এহসান মেহিনুরের একদম নিকটে চলে আসে। মেহিনুর ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। মেহিনুরকে কাঁদতে দেখে এহসান হো হো করে হেসে উঠে আর বলে, ব্যাস এই শেষ তোমার সাহস? ও হে আমার সাহসিনী নারী, গেল কোথায় তোমার এত সাহস? এই বলে আরেকটু ঝুঁকে এহসান মেহিনুরের দিকে। এতে মেহিনুর চিৎকার করে বলে, আমার কাছে আসবেন না, আপনি একটা পাপ, আপনি অপবিত্র, একটা কলঙ্ক আপনি। এহসান মেহিনুরের ঠোঁটে আলতো করে নিজের শাহাদাত আঙ্গুল রেখে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ আমি পাপী, আমি অপবিত্র, আমি কলঙ্ক, কিন্তু আমার এত পাপ, এত অপবিত্রতা, এত কলঙ্কের মাঝে তুই আছিস। তো আমার এক পবিত্র অস্তিত্ব, তো আমার এক পবিত্র অস্তিত্ব। মেহিনুর ভয়ে কিছু বলতে পারছে না, না পারছে নিজের থেকে এহসানকে সরাতে। এহসান নিজেই মেহিনুরের থেকে হাত সরিয়ে নেয় আর হুমকি সুরে বলে, এরপর এমন কিছু করছিস তো, হেই আমি আল্লাহর কসম খেয়ে বলছি তোর অস্তিত্ব এই দুনিয়া থেকে ঝেড়ে ফেলবো। মেহিনুর নিজের কান্না ঠোঁট কামড়ে থামানোর চেষ্টা করে বলে, কেন তুলে আনলেন আমায়? ওভাবে ছেড়ে দিতেন, মরে যেতাম আমি এতক্ষণে। এহসান মেহিনুরের সামনে বসে। ওর গাল বেয়ে অঝরু ধারায় যে চোখের জল ঝরছে তা মুছতে মুছতে বলে, তোকে এত সহজে মরতে দেয় কি করে রে? তোকে যে আমার দহনে তিলে তিলে পুড়ে মরতে হবে সারাটা জীবন। মেহিনুর ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলে, আমার টাচ করবেন না, আপনার স্পর্শ যে আমার জন্য এক ভয়ঙ্কর কলঙ্ক। আল্লাহর ওয়াস্তে আমার স্পর্শ করবেন না, আমার পবিত্রতা নষ্ট করবেন না। এহসান মেহিনুরের গাল আলতো করে ধরে বলে, আমার অপবিত্রতা শুধু তোমার শরীরে নয়, স্পর্শ করবে তোমার অন্তরেও। এই কলঙ্কের ছোঁয়ায় তোমার পবিত্রতাকেও করবে কলঙ্কিত। মেহিনুর স্তব্ধ হয়ে যায়। মুখে দিয়ে আর কথা বের হচ্ছে না, শুধু আঁখি দিয়ে জল গড়াচ্ছে তার। এহসান আবারও অতি আদলে মেহিনুরের চোখের জল মুছে দিয়ে বলে, এতটুকুই এত কাঁদলে হবে?
তোমাকে যে সারাটা জীবন কাটতে হবে। মেহনুর কান্না চেপে গলায় বলে, কেন বিয়ে করেছেন? কেন আপনি আপনার পাপের সাথে আমায় জড়িয়েছেন? আচমকা এহসান মেহনুরের মাথা নিজের বলিষ্ঠ বক্ষস্থলে জড়িয়ে ধরে আর ফিসফিসিয়ে বলে, জড়ায়নি, জড়িয়ে গেছিস। তোর প্রতি অনুভূতি নিজ থেকে তৈরি হয়নি। ভালোবেসতে চাইনি, তবুও ভালোবেসে ফেলেছি। তোর মায়ে ডুবতে চাইনি, তবুও ডুবে গেছি। নিজের অজান্তে তোকে নিজের হাতটার আগলে আঁকড়ে ফেলেছি। মেহনুর এখন বাক্যহীন। কখনো কোনো পুরুষের এতটা সংস্পর্শে আসা তো দূরের কথা, বুঝ হবার পর থেকে নিজের বাড়ির পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনেও পড়েনি। অথচ আজ তাকে একজন পাপিষ্ঠ পুরুষ নিজ বক্ষস্থলে এভাবে জড়িয়ে ধরেছে। যদিও সে তার জন্য হালাল, তবে মন থেকে তো সে হারাম। সারা শরীর বরফের ন্যায় জমে গেছে পুরুষের স্পর্শে। ভয়ে কলিজা ফেটে যাচ্ছে, ঢোক গিলতেও পারছে না, কষ্ট হচ্ছে। এর মধ্যে এহসানের গায়ের সেই অদ্ভুত সুগন্ধির ঘ্রাণ, এত কিছুর মধ্যেও এই ঘ্রাণটা মেহনুরকে আরো অস্থির করে তুলছে। মনে হচ্ছে আরো ভালো করে নাক দিয়ে শুকতে এই ঘ্রাণটা, কিন্তু তা কখনোই নিজের পক্ষে সম্ভব নয়। এটা করলে নিজের প্রতি নিজের ঘৃণা আসবে। এহসান অনবরত নিজের হাত দিয়ে মেহনুরের চুলে হাত বুলাচ্ছে। নিজ মন আজ এতটা খুশি সে যে কি বলবে। বারবার আলহামদুলিল্লাহ পড়ছে মনে মনে, যে এতটা সৌভাগ্য যে নিজের প্রাণপ্রিয় নারীকে, স্বপ্নের নারীকে এভাবে হালালভাবে জড়িয়ে ধরার তকদির হয়েছে তার। কয় পুরুষেরই বা এমন কলঙ্কিত ভালোবাসা পূর্ণতা পায়। তাই তো এত খুশিতে একখানা কোরআন খতম মেনেছে আর 2টা গরু কোরবানি করার নিয়ত করেছে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। টানা 5 মিনিট মেহনুরকে নিজের বক্ষস্থলে লেপ্টে রাখার পর এহসান মেহনুরের 2 হাতের বাহু আলতো করে ধরে, নিজের বক্ষস্থল থেকে আলাদা করে। মেহনুর যদি পারত তাহলে ছিটকে দূরে সরে যেত, কিন্তু তা যে সম্ভব নয়। এহসান তার বাহু ঠিকই জড়িয়ে ধরে আছে। মেহনুর এবার আর কাঁদে না। নিজের ভিতরে দুর্বলতা ভয়কে এক প্রকার চাপা দিয়ে এহসানের চোখে চোখ রাখে, কিন্তু এতেও ভিতর কাঁপছে অন্তর। তাও যথেষ্ট নরম কণ্ঠে বলে, কেন বারবার নিজের অপবিত্র স্পর্শ দ্বারা স্পর্শ করছেন আমায়? এহসান মৃদু হেসে ডান হাতে মেহনুরের গাল স্পর্শ করে বলে, বলেছি তো একবার, আমার অপবিত্র স্পর্শ তোর পবিত্রতাকে আলিঙ্গন করবে 1000 বার। তখনই এশা দরজার বাহির থেকে ডাক দেয়। এহসান গিয়ে দরজা খুলে দিলে এশা এহসানের হাতে একটা ট্রে ধরিয়ে দেয়, যাতে এক বাটি স্যুপ আর কিছু ফল ছিল। এশা বলে, এগুলো মেহনুরের। এহসান বলে, তুই যা। এশা চলে যায়। এহসান খাবার নিয়ে মেহনুরের সামনে এসে বসে আর বলে, তাড়াতাড়ি খেয়ে নি, তোকে তোর বাপ চাচাদের সাথে দেখা করতে হবে। মেহনুর এমন কথা শুনে তার ছিল্লের হাসি দিয়ে বলে, বাচ্চা না আমি? এহসান গম্ভীর গলায় বলে, জানি তুই বাচ্চা না, আমার ভবিষ্যৎ বাচ্চার মা, এটা বলতে হবে না। মেহনুর ঘৃণার চোখে তাকিয়ে বলে, একটু লজ্জা করে না? একটুও করে না এমন বাণী মুখ দিয়ে উচ্চারণ করতে? এহসান 1 চামচ স্যুপ বাটি থেকে নিতে নিতে বলে, না, লজ্জা করে না। আগেই তো বলেছি, কাপুরুষদের বউয়ের সামনে লজ্জা করে, পুরুষদের নয়। মেহনুর দাঁত চেপে কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই এহসান মেহনুরের মুখে স্যুপের চামচ ঢুকিয়ে দেয় আর হুমকি সুরে বলে, আমি মজার মানুষ নই, তাই মজা করছি না। সত্যি তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে, তাই চুপচাপ খেয়ে নে। মেহনুর চুপচাপ খেয়ে নেয়। সত্যি বলতে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই তো চুপ করে এহসান মুখে যা দেয় বিষ মনে করে খেয়ে নেন। খাওয়া শেষ হলে দরজায় আবারও কড়া নড়ে। এহসান হালকা করে দরজা খুলল, দেখলো হাসিব এসেছে। তার ডান হাত বাম হাত হাসিব এসে বলল, ভাইজান, উত্তর মাঠে আপনার জন্য ছোট তালুকদার আর তার ছেলে নাতিরা অপেক্ষা করছে। এহসান মুচকি হেসে বলে, তুই গাড়ি রেডি কর, আমি আসছি। এই বলে দরজা লাগিয়ে মেহনুরের দিকে তাকায় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়নি, যেতে হবে। মেহনুর সোজা উত্তর দেয়, মেরে ফেলবেন নিয়ে আমায়? এহসান কাবার থেকে নিজের পিস্তল পাঞ্জাবির পকেটে নিতে নিতে বলে, বাপ চাচার মুখ যদি সারা জীবনের মধ্যে যদি দেখতে চাস একবার, তো চল, নয়তো আর সুযোগ পাবি না। এই বলে কেবিনেট থেকে একটা প্যাকেট ছুঁড়ে মারে মেহনুরের দিকে আর বলে, তাড়াতাড়ি বোরকা পরে তৈরি হয়নি। মেহনুর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অতঃপর বোরখা পরে নেয়। হিজাব নিকাব এক প্রকার নিজেকে সম্পূর্ণ ঢেকে নেয় মাথা থেকে পা অবধি। এহসান মেহনুরের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে, আর মেহনুরের কলিজা বারবার ফেটে পড়ছে। এই মনে হচ্ছে সে মুক্তি হবে, আবার এই মনে হচ্ছে তা কখনো সম্ভব নয়। এহসান নিচে এসে তার মাকে ডাক দেয়। আম্মা, আম্মা। এনিসা বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে আসেন। তিনি জানেন যে এখন তার ছেলের উত্তর মাঠে যাচ্ছে, তাই এহসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলেন, যাচ্ছ তো বাবা, যাও, তবে মাথায় রেখো কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এহসান উত্তরে বলে, ইনশাআল্লাহ, আশা করছি এমন কিছু হবে না।
এই বলে মাকে আর বাবাকে সালাম দিয়ে সদর দরজা পার করে। গেটে অতিক্রম করতে মেহিনুরের চোখ তাক লেগে যায়। এক সারিতে পুরো 10টা গাড়ি। এহসান মাঝখানের একটা গাড়িতে উঠে নিয়ে প্রবেশ করে। অতঃপর গন্তব্য হয় উত্তরের মাঠ। এই মাঠ শুধু মাঠ নয়, একটা যুদ্ধক্ষেত্র। এই মাঠের মাটি যে কত রক্ত খেয়েছে, কত মানুষের মাংস নিজের বুকে চেপে রেখেছে তা অজানা। এই মাঠে যে কত রক্তের ইতিহাসের সাক্ষী তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই তো মেহিনুরের কলিজা বেরিয়ে আসার উপক্রম। 10 মিনিট পর উত্তরের বিশাল মাঠে গাড়িগুলো থামে একসাথে। সামনের গাড়ি থেকে কালো পোশাক পরা 20 জনের মতো গার্ড বের হয়। অতঃপর পিছনের গাড়িগুলো থেকে এহসানের লোকেরা, যারা সাধারণ পোশাক পরা, তবে এক একজন শিকারীর চেয়ে ভয়ঙ্কর। এরপর এহসানের গাড়ির দরজা খুলে দেয় হাসিব। কোনো রকম তাড়াহুড়া না করে এহসান গাড়ি থেকে নিজের 2 পা মাটিতে রাখে। অতঃপর গলায় ঝুলে থাকা চাদরখানা কাঁধে ফেলে। মেহিনুরের দিকে হাত বাড়ায়। ভয়ে মেহিনুরের সারা শরীর অসাড় হয়ে গেছে, হাত কাঁপছে এই কলঙ্কিত হাতে হাত রাখতে। তবে উপায় যে নাই, তার এহসানের হাতে হাত রাখে। এহসান তাকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে মেহিনুরের চোখ পড়ে কিছুটা দূরে, নিজের আপন জনের দিকে। কিছুটা দূরে ওর বাবা আর 6 চাচা সহ আরেকজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছেন। তাদের পিছনে অনেক লোকজন রয়েছে। এহসান ধীরে ধীরে মেহিনুরের হাত ধরে এগিয়ে যায়। তাদের দিকে এক পর্যায়ে এসে দাঁড়ায়। মেহিনুরের মেজো চাচা কিছু বলতে যাবেন, কিন্তু মেহিনুরের বাবা তাকে হাত দিয়ে থামিয়ে নিজে এহসানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোরা জমির ভাগ নিয়ে নে আর আমার মেয়েকে আমায় দিয়ে দে, এই নে দলিল। এই বলে দলিল এগিয়ে দেন এহসানের কাছে। এহসান মেহিনুরের হাত ছেড়ে দলিল হাতে নেয়। কিছু সময় এক নজরে দলিল পরখ করে নেয়। এদিকে মেহিনুরের ঘৃণায় গা ঘিন ঘিন করছে যে এতজন পুরুষের মধ্যে সে দাঁড়িয়ে আছে। ঘৃণায় চোখ ভিজে আসছে। তখনই এহসান মেহিনুরের বাবার মুখে উক্ত দলিল ছুঁড়ে মারে। এতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। মেহিনুরের চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। তার আব্বা যে তার দুনিয়া, আর সেই আব্বাকে এত বড় অপমান করা হলো তার জন্যে। কন্যা হিসেবে লজ্জিত সে, মেয়ে নামের কলঙ্ক সে। তখন এহসান তাচ্ছিল্য করে বলে, তোদের দলিল তোরা নে, তোদের জমিন তোরা নে। চুক্তিতে রাজি হওয়ার সময় মনে ছিল না এর পরিণতির কথা? কাপুরুষদের দল। মেহিনুরের বাবা নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলেন, আমার মেয়েকে ছেড়ে দে হোসান। এহসান মেহিনুরের হাত শক্ত করে ধরে ওদের সামনে তুলে ধরে আর বলে, এই হাত ধরেছি তার কখনো ছাড়বো না। তোদের মেয়ে এখন তোদের নয়, এখন ও শুধু আমার। আর এই কথা ভালো করে শুনে রাখ, আর যদি তোরা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করছিস, খোদার কসম করে বলছি তোদের পরিবারের একটা প্রাণও থাকবে না। তখনই সেই অচেনা পুরুষ বলে ওঠে, যা ইচ্ছে তাই নাকি? দেশে আইন বলে তো কিছু আছে, আমিও দেখি কে আমার হবু স্ত্রীকে আমার থেকে ছিনিয়ে নেয়। এই কথা শুনে মেহিনুরের মনে পড়ল, তাহলে এই সেই রায়ান যার সাথে আগামী শনিবার তার আখথর কথা। এহসান রায়ানের এমন কথা শুনে বিশ্রী হেসে বলে, তুই কি জানিস না রে কুত্তার বাচ্চা, এই গ্রামে আইন শাসন কিছুই চলে না। এই গ্রাম বড় তালুকদারের কথাই চলে। আর তোর মুখে যদি আর একবার আমার অর্ধাঙ্গিনীর নাম শুনি, তোর এই উত্তরের মাঠ রক্ত হজম করে নেবে শুয়োরের বাচ্চা। এতটা বিভৎস কথা শুনে ঘৃণায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে মেহিনুরের। রায়ান একবারে এহসানের মুখোমুখি হয়ে বলে, দেখুন, আমি যদি আপনার জমি প্রয়োজন জমি নিয়ে নিন আর আমার মেহিনুরকে ছেড়ে দিন, সামনে আমাদের বিয়ে। আর কিছু বলতে পারে না রায়ান। এহসান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় রায়ানের গাল বরাবর। থাপ্পড়টা এতটা জোরে মেরেছে যে রায়ানের পুরুষালী ঠোঁট ফেটে তাজা রক্ত টলটলে ঝরে পড়ছে থুতনি বেয়ে। এহসান বাজখাই কণ্ঠে বলে, শুয়োরের বাচ্চা, তোকে বলছিলাম না আমার নারীর নাম তুই মুখে নিবি না। এই সুযোগে মেহিনুর এহসানের হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। এতে হঠাৎ অল্প ব্যথা পেতে এহসান মেহিনুরের হাত ছেড়ে দেয়। আর এই সুযোগে মেহিনুর এক দৌড়ে নিজের বাবার পেছনে গিয়ে লুকিয়ে যায়। আকস্মিক এমন ঘটনা এহসান স্তব্ধ হয়ে যায় কিছুটা। মেহিনুর ওর বাবাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, আব্বা আমায় বাড়ি নিয়ে যাও, এ লোক মেরে ফেলবে আমায়। আব্বা, এ লোক খুব ভয়ঙ্কর। আজ সকালে আমায় পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছে। আব্বা, তুমি কিছু করো। ও আব্বা। নিজের মেয়ের এমন আহাজারি শুনে অন্তর বিষাদ হয়ে ওঠে মাঝারুল সাহেবের। তখনই এহসান চিৎকার করে বলে, মেহিনু চলে আয়, নতে এক খোদার কসম তোর সামনে তোর বাপ সাহাদের দেহ থেকে রক্ত ঝরবে, আর আমি এহসান সেই রক্তে তোকে গোসল করিয়ে ওদের লাশের উপর দিয়ে নিয়ে যাব। মেহিনুর এহসানের এমন কথা শুনে ডুকরে কেঁদে ওঠে। সে পা বাড়ায় যাওয়ার জন্য, কিন্তু তার ছোট চাচার হাত শক্ত করে ধরে বলেন, আমিও দেখি তুই কি করে আমাদের লাশের উপর দিয়ে আমার ভাতিজাকে নিয়ে যাস। আয় দেখি কে কাকে রক্ত দিয়ে রঞ্চিত করে। এহসান দেরি না করে পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে সোজা রায়ানের মাথা বরাবর ধরে আর মেহিনুরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর। আবার বলছি, যদি রক্তে গোসল করতে না চাস
তাহলে চুপচাপ চলে আয়। মেহনুর কোনো উপায় না পেয়ে ছোট চাচার হাত ছেড়ে দেয়। এগিয়ে আসতে নিলে ও সেজো চাচার হাত ধরে আটকে নিয়ে বলেন, তুই কোথাও যাবি না? তুই বাড়ি যাবি? আমি তোকে এই কুত্তার রক্ত দিয়ে গোসল করে বাড়ি নিয়ে যাব। তখন মেহনুরের বাবা শান্ত গলায় বলেন, তৌফিক, যেতে দে আমার কলিজার টুকরোকে, নয়তো আমার নিষ্পাপ রায়ানের মায়ের বুক খালি হবে। মেহনুর অচেতন পায়ে আবারও এহসানের কাছে এগিয়ে আসে। ভয়ে কলিজা শুকিয়ে আসছে, সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এহসান জাপটে নিজের বক্ষস্থলে চেপে ধরে মেহনুরকে আর হুমকি সুরে বলে, এরপর থেকে তোরা ভুলে যাবি তোদের মেহনুর বলে কোনো মেয়ে আছে। এই বলে মেহনুরকে নিয়ে যখন গাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসবে তখনই গুলির শব্দ কানে আসে। মেহনুর স্থবির হয়ে যায়, মনে হচ্ছে এই হয়তো এক বিশ্রী যুদ্ধের সূচনা। মেহনুর দেখে পিছন থেকে কেউ এহসানের একজন গার্ডকে বুক বরাবর গুলি করে দিয়েছে। গুলি লেগে সেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে এহসান নিজের পিস্তল বের করে পিছনে ঘুরে যায়, উদ্দেশ্য যে গুলি করেছে তাকে উড়িয়ে দেওয়া। তবে গার্ডদের আদেশ দেয় না কিছু করার জন্য, কারণ এখানে তার প্রাণপ্রিয় নারী উপস্থিত, তার কিছু হয়ে যেতে পারে। এহসান মেহনুরের ছোট চাচার দিকে পিস্তল তাক করে ট্রিগার চাপতে যাবে। মেহনুর পরিস্থিতি আঁচ করতে পেরে সোজা এহসানের পা জড়িয়ে ধরে। এতে এহসান বিপাকে পড়ে যায়। মেহনুর কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার চাচাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি আমি সত্যি বলছি, সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, কখনো পালাবো না। এর বিনিময়ে ভিক্ষা দিন আমায়। আমার চাচার জীবন, আমার চাচাতো ভাই বোন গুলো এতিম হয়ে যাবে, ছেড়ে দিন। এ বলে আবারও ডুকরে কেঁদে ওঠে মেহনুর। মেহনুরের আর্তনাদ এহসানকে কিছুটা শান্ত করে। এহসান পিস্তল রেখে মেহনুরকে দাঁড় করায় আর ওদের দিকে তাকিয়ে বলে, তোরা বেঁচে গেলে শুধু আমার বেগমের জন্য, নয়তো এখনই আমি তোদের সব কটার কলিজা টেনে বের করে আনতাম। এদিকে মেহনুরের সারা দুনিয়া ঘুরতে লাগলো। এমনিতেই পুকুরে পড়ার জন্য শরীর অসুস্থ, এর মধ্যে মানসিক এত চাপ। মেহনুর নিস্তেজ হয়ে এহসানের বক্ষস্থলে ঢলে পড়ে। এহসান অতি আদলে মেহনুরের নিস্তেজ দেহখানা কোলে তুলে গাড়িতে প্রবেশ করে। অতঃপর এক এক করে সব গাড়ি নিজ গন্তব্যে ফিরত যায়। ওরা চলে যেতে মেহনুরের বাবা হাউমাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন আর নিজের বুকে দুই হাত দিয়ে চাপড়াতে চাপড়াতে বলেন, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। আমি যদি ওদের চুক্তিতে রাজি না হতাম তাহলে আজ আমার আম্মাজান এত কষ্ট পেত। ওই কুত্তার বাচ্চা অমানুষটা আমার আম্মারে হয়তো তিলে তিলে মেরে দিবে। কি হবে বেঁচে থেকে? আমার প্রাণ তো ওই কুত্তার বাচ্চা নিয়ে গেছে। আল্লাহ, তুমি আমায় মৃত্যু দান করো। ও মাবুদ, আমি বেঁচে থেকে কি করব? ইয়া রব, তুমি আমার সব পাপের শাস্তি এভাবে দিও না। ও মাবুদ, তুমি যদি ফুলের মতো মেয়েটাকে রক্ষা করো, মাবুদ তুমি আমায় ধ্বংস করে দাও, তাও আমার মেয়েকে মুক্তি দিয়ে দাও। নিজের বড় ভাইয়ের এমন আহাজারি দেখে বাকি ভাইদেরও কলিজা ফেটে যাচ্ছে। তবে কিছুই করার নেই, তারা ভালো করেই জানেন এহসান কি পরিমাণের ভয়ঙ্কর। এক কথায় আস্ত একটা নরপশু এই এহসান তালুকদার। মেহনুরকে বাড়ি নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি এহসানের পক্ষে। তাই এহসান তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন করে নিয়ে আসে। ডাক্তার এসে মেহনুরকে পরীক্ষা নিরীক্ষা করে এহসানকে জানান, মেহরুনের অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর এহসান মেহনুরের পাশে বসেই রইল। তার চাহনি যেন আটকে গেছে মেহনুরের মুখের উপর। এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। মেহনুরের মুখের প্রশান্তি, তার চুলের এলোমেলো বুনন, এমনকি অচেতন অবস্থায়ও তার সৌন্দর্য এহসানের হৃদয়ের শঙ্খের সুর তুলছে। কিন্তু সেই সুরে এক ধরনের টানা পোড়ানো রয়েছে। এহসান গভীরভাবে তাকিয়ে ভাবে, আচ্ছা যদি ওর কপালে চুমু খাই, পাপ হবে কি? নিজের প্রশ্নের উত্তর যেন নিজেই খুঁজে পায়। মনে ভেসে ওঠে মেহনুরের কড়া কথাগুলো। আপনার স্পর্শ আমার জন্য যে এক ভয়ঙ্কর কলঙ্ক। আবার মনে পড়ে মেহনুর তো তার হালাল নারী, তাহলে কি সত্যি পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে। আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সেই পাপের ভার বাড়লে ক্ষতি কি? এদিকে ছোট তালুকদার বাড়ির প্রত্যেকটি সদস্যের মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিল মনে হচ্ছে প্রাণহীন। কেন বা হবে না বলুন তো? এই মহলের প্রাণ মেহনুর যে এই মহলে আর নেই। দাদু দাদা চাচা চাচিরা, চাচাতো ভাই বোনরা, আর রইল বড় ভাই মেহেরাজের কথা। সে তো কাঁদতেই ভাসিয়ে দিচ্ছে দুনিয়া, আর বারবার ফোন দিচ্ছে আর একটাই কথা জানতে চাচ্ছে, তার কলিজার টুকরোকে বাড়ি ফেরানো হয়েছে কিনা। আর ছোট ভাই মেহরুব, যে কিনা গুরুতর অসুস্থ, এহসানের লোকজন খুব বাজেভাবে মেরেছে ওকে।
কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না। সে যে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি তার হিসেব নেই, কিন্তু বাড়ির মহিলারা তাকে বারবারই অনেক কষ্টে বুঝিয়েছেন। নিজের ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার দিয়ে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দিবে। এই এহসান তালুকদার মানুষ না, এক ভয়ঙ্কর শিকারী, যার নজর যেটায় পড়ে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহনুরকে এই গ্রামেই রাখত না। আজ সবাই অতি আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছেন, মনে করছেন হয়তো মেহনুরকে ফিরিয়ে এনেছেন, এহসানকে জায়গা ফিরিয়ে দিয়ে। কিন্তু তাদের আশা ভুল, ধারণা ভুল। যেভাবে গিয়েছিলেন সেভাবেই আসলেন বাড়ির সব পুরুষরা। এটা দেখে এনিফা বেগম মানে মেহনুরের দাদু তাড়াতাড়ি করে ছেলেদের সামনে গিয়ে দাঁড়ান আর প্রশ্ন করেন, আব্বা, আমার মেহনুর কই? ওরে তো আনোনি, কই আমার সোনার টুকরো? মেহনুরের বাবা ডুকরে কেঁদে ওঠেন মায়ের এমন প্রশ্নে। নিজের বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে এনিফা বেগমের হুঁশ উড়ে যায়। উনি কিছুই বুঝে উঠতে পারেন না, তাই চিৎকার করে নিজের ছেলেকে বলেন, কি হয়েছে আব্বা, এমন ভাবে কাঁদছিস কেন? আর আমার নাতনি কোথায়? তখন তৌফিক সাহেব বলেন, আম্মা, ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গেছে, আমাদের আম্মাজানকে নিয়ে গেছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। বাড়ির মহিলারা আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করেন। মেহনুরের দাদু সোফায় মাথা নিচু করে বসে থাকা ওনার স্বামী মোস্তফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন, আপনার জমি পেয়েছেন তো? হলো তো? এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবে ওই অমানুষ এহসান ওকে। আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা? তাহলে কেন রাজি হইলেন ওই নিকৃষ্ট চুক্তিতে? মোস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কি বা বলবেন, তার জন্যই তার ফুলের মতো নাতনি জীবন এক বিষাদ কলঙ্কে ছেয়ে গেল। কিছুক্ষণ পর মেহনুরের জ্ঞান ফিরে ধীরে ধীরে চোখ মেলে দেখে এহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর ধীরে উঠতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এহসান সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, বলেছেন স্পর্শ করবে না, দূরে থাকুন আমার থেকে, আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। এহসান মেহনুরের কথা শুনেও ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহনুর ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন চলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে। ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়হান। সে কে? মেহনুর নির্ভর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে না, কোনো কথা না ভেবে ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেহনুরের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চর মেহনুর সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে দাঁড়িয়েছেন, মগজ যেন গলে কানের বাইরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্রকণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি, তোর সবকিছু আমি। আর কোনোদিন তোর মুখে যদি হারাম কোনো পুরুষের নাম শুনি, জিভ টিনে ছেড়ে ফেলবো। বেয়াদব নারী। মেহনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথা বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর চর হজম করা তো সহজ ব্যাপার নয়। এহসান মেহনুরকে আর কিছু না বলে, কারণ সে ভালো করে অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে উঠতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহনুর এখনো আগের মতো শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সভায় গেছেন আর তার দুই ভাই একজন ফ্যাক্টরিতে কাজ দেখতে গেছেন, অন্যজন অফিসে টাউনে। এহসান নিচে আসতেই হাসিব এসে বলে, ভাইজান, বাগানে আলতাফ হোসেন আইসা বসে আছেন আপনার লাইগা। এহসান বলে, ও হ্যাঁ, এটাই তো আসতে বলেছিলাম। আচ্ছা তাহলে তুই চা নাস্তা তৈরি করার জন্য বল, আমি যাচ্ছি। আচ্ছা। এহসান যায় বাগানে। বাগানে কয়েকটা সাদা সেটের চেয়ারের টেবিল রাখা আছে মিটিং ও কথাবার্তা বলার জন্য, কারণ তালুকদার মঞ্জিলের নিয়মই বাইরে থেকে লোক আসবে, বাইরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, আর তা থাকবে না কেন? এই বাগানের যত্ন নেওয়ার জন্য 5 থেকে 7 জন লোক রাখা হয়েছে। এহসান যেতে আলতাফ হোসেন বসা থেকে উঠে যান আর ওকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? এহসান তার চেয়ারের সামনে বসতে বসতে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, বসুন বসুন। আলতাফ হোসেন মুচকি হেসে বসেন আর ইতস্তত কণ্ঠে বলেন, আসলে আপনি যে প্রচারের কথা বলছেন নির্বাচনে। এহসান ভ্রু নাচিয়ে বলে, আমি শুদ্ধ বাংলায় স্পষ্ট ভাষা খুব পছন্দ করি, আশা করি আপনি তার সম্পর্কে অবগত। এমন কথা শুনে আলতাফ হোসেন আরো ঘাবড়ে যান, কিন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, একটু যদি ভেবে দেখতেন, কারণ এখন তো আর দেশে আগের মতো নেই, স্বেচ্ছাচারী সরকারও নেই। এহসান মৃদু হেসে বলে, তো কি হয়েছে? ওই মহিলা গেছে, সাথে কি দেশের রাজনীতি নিয়ে গেছে? নেয়নি তো? তাহলে আমি আর কোনো কথাই শুনতে চাই না। নমিনেশন পেয়ে গেছি,
তার মানে আমি এই শহরের মেয়র, বুঝলেন তো? আলতাফ হোসেন কাচুমাচু করতে করতে বলেন, সেটা বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা তো রাতুল। সে তো আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রচার না করতে। এহসান যথেষ্ট শান্ত সুরে বলে, কাল অথবা পরশুর মধ্যে আমি ওকে তোলার ব্যবস্থা করছি, আপনি আপনার কাজে মনোযোগ দিন। আলতাফ হোসেন ভরকে গিয়ে বলেন, কোথায় এনে তুলবেন? এহসান রুক্ষভাবে জবাব দেয়, দুনিয়া থেকে। আলতাফ হোসেন কাচুমাচু করে বলেন, কিন্তু ওনার আশেপাশে তো অনেক লোকজন থাকে, সবসময় নিরাপত্তার মধ্যে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।